ওকে, তো আজকের ভিডিওটা সব থেকে সুন্দর একটা ভিডিও হতে চলেছে। কেন বলছি সব থেকে সুন্দর? কেননা তোমাদের অঙ্কের বইয়েতে অর্থাৎ ক্লাস 12-এর ম্যাথস বইয়েতে যতগুলো চ্যাপ্টার আছে সব থেকে সেক্সিয়েস্ট চ্যাপ্টার হলো লিনিয়ার প্রোগ্রামিং বা রৈখিক প্রোগ্রাম বিধি। এবার কেন বলছি আমি এই চ্যাপ্টারটা সব থেকে সুন্দর চ্যাপ্টার? এর কারণ এটাই যে এই চ্যাপ্টারে তোমরা দেখবে গণিত বা ম্যাথামেটিক্সের বাস্তব প্রয়োগ। একদমই ঠিক। অনেক চ্যাপ্টার এমন থাকে যেগুলোর বাস্তব প্রয়োগ দেখা মানে একটা ইম্পসিবল একটা ব্যাপার। যেমন ধরো তোমার হয়ে গেল ক্যালকুলাস, তারপর হয়ে গেল বেশ কিছু অ্যালজেব্রার জায়গাগুলো, কমপ্লেক্স নাম্বার তো পুরোটাই একটা অবাস্তব বিষয়। কিন্তু রৈখিক প্রোগ্রাম বিধি এমন একটা জায়গা যেটা বাস্তবে সরাসরি প্রয়োগ করা হয়। এবং শুধু এটা নয়, রৈখিক প্রোগ্রাম বিধি জানে এবং অপটিমাইজেশন টেকনিক্স কি আমি সেটা বলবো, বাট রৈখিক প্রোগ্রামিং জানে, খুব ভালো লিনিয়ার প্রোগ্রামিং জানে এবং বিভিন্ন প্রচুর জটিল সমস্যাকে সলভ করে দেয় উইথ দ্য হেল্প অফ প্রোগ্রামিং থেকে শুরু করে নিজস্ব টেকনিক। এমন মানুষের চাহিদা কিন্তু ইন্ডাস্ট্রিতে বরাবরই থাকে। তাই এই জায়গাটাতে যদি কেউ স্পেশালাইজেশন করে তাহলে কিন্তু তার চাকরির কিন্তু অভাব হয় না। ম্যাক্সিমাম লোকজন কিন্তু ম্যাথামেটিক্সের এই জায়গাটাতে চলে যায়, অপারেশন রিসার্চ, এলপিপি, লিনিয়ার প্রোগ্রামিং অ্যান্ড গেম থিওরি, এই জিনিসগুলোর দিকে চলে যায়। তো সেখানে ইন্ডাস্ট্রিগত দিক থেকে তারা অনেক বেনিফিট পায়। তো তোমরাও যদি এই লিনিয়ার প্রোগ্রামিং ব্যাপারটাকে শেখো ভালো করে এখন থেকে, এবং বিএসসিতে গিয়ে বা তোমাদের রেসপেক্টিভ ফিল্ডস যেগুলো আছে, বিটেকে কেউ যদি গিয়ে ভালো করে শিখতে পারো, তো এই বিষয়গুলো কিন্তু পরবর্তীকালে তোমাদের সোনায় সোহাগা একটা ভবিষ্যৎ উপহার দেবে। বাট আমাদের তো চাই পরীক্ষায় নম্বর। হ্যাঁ, অবশ্যই রৈখিক প্রোগ্রামিং থেকে আমাদের এইচএস পরীক্ষায় 5 নম্বর থাকে, কিন্তু সেই 5 নম্বরের জন্য লোকজন এটাকে এমনভাবে মুখস্থ করে যে বলার কথা নয়। যে রৈখিক প্রোগ্রামিংয়ের যে গুরুত্বটা, যে ভূমিকাটা, সেটা কিন্তু অনেকে জানে না। আমি আজকে প্রথমে খুবই শর্টে এই রৈখিক প্রোগ্রামিংয়ের ভূমিকা বা গুরুত্ব নিয়ে একটুখানি আলোচনা করে দেবো, যাতে করে এই বিষয়টা তোমরা ফিল করতে পারবে। আমি বলছি এই চ্যাপ্টারটা, বিশ্বাস করো, তোমাদের গোটা গণিত বইয়ের সব থেকে সুন্দর চ্যাপ্টার, সব থেকে বেস্ট চ্যাপ্টার আমার মনে হয়। তবে হ্যাঁ, নাম্বার একটু কমই থাকে, 5 নম্বর, বাট স্টিল এটা খুব ভালো চ্যাপ্টার, আমার ফেভারিট। এবং তোমাদেরকে আমি একটা জিনিস শেয়ার করতে চাই এটা ক্লাসটা শুরু করার আগে, যে আমি ইদানিং একটা ডেটা সায়েন্সের সেমিনারে অ্যাটেন্ড করেছিলাম, ওয়ার্কশপ। সেটা আমাদের বিশ্ববিদ্যালয় অর্থাৎ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের যিনি এইচওডি তার তত্ত্বাবধানে এই জিনিসটা হয়। এবং ওই ব্যাপারটাতে ওই ওয়ার্কশপে প্রচুর ডেটা সায়েন্সের লোকজন, যারা বিদেশে এখনো পর্যন্ত ডেটা সায়েন্টিস্ট এবং 10-15 বছরের অভিজ্ঞতা আছে, এমন মানুষজন কিন্তু এসে টক দিয়েছেন এবং সেগুলো শুনেছি। এবং ডেটা সায়েন্সের একটা আলাদাই একটা ব্রাঞ্চে, সেখানে কিন্তু অপটিমাইজেশন টেকনিক কিন্তু কাজে লাগে প্রবলেম সলভিং এর জন্য। যেমন ধরো, আমি কথার কথা মনে করো, তোমরা তো শুনেইছো যে কোম্পানির স্টকস থেকে শুরু করে কোম্পানির যে ইনভেস্টিং এর ব্যাপার বিজনেস ওরিয়েন্টেড বিষয়ে যদি আমি বলি, সেখানে কিন্তু মনে করো কোনো কোম্পানি আছে, তাকে এনখানা স্টকস কিনতে হবে এবং তার কাছে লিমিটেড একটা অ্যামাউন্ট আছে এবং প্রতিটা স্টকসে কিছু না কিছু রিস্ক আছে। তো সেই সব কিছুকে ক্যালকুলেট করে সে কতটা ওয়ান স্টক কিনবে, কতটা, মনে করো যদি x1 x2 xn, মনে করো x1 x2 xn এরকম করে এনখানা স্টকস আছে, এবং এনখানা স্টকসে কতটা করে টাকা সে লাগাবে, যার ফলে সে ম্যাক্সিমাম আউটপুট পাবে। এই ধরনের বিষয়গুলো যখনই ক্যালকুলেট করা হয়, তখনই আমরা অপটিমাইজেশন টেকনিক্সের কথা বলি, যেগুলো পাইথন প্রোগ্রামিং অথবা সিমপ্লেক্স মেথড পাইথন প্রোগ্রামিং, এগুলো দিয়ে কিন্তু সলভ করা যায়। এবং ইন জেনারেল যখন কোম্পানির প্রবলেমগুলো হবে, রিয়েল লাইফ প্রবলেমগুলো হবে, তখন কিন্তু পাইথন অথবা এইরকমভাবে অ্যালগোরিদমের ব্যাকএন্ডে মেনলি পাইথনই ইউজ করা হয়, বা কেউ C++ করলেও করতে পারে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে মোটামুটি হয়। আর একটা অ্যালগোরিদম ডিজাইন করতে হয়, সেই অ্যালগোরিদম দিয়ে কিন্তু সলভ করা যায়। সুতরাং বুঝতে পারছো যে একটা লিনিয়ার প্রোগ্রামিংয়ের টেকনিক একটা ব্যবসায় কত বড় লাভ অথবা লসের হিসাব নিকাশ বহন করে। তো এইখানেই হচ্ছে কিন্তু এই জিনিসটার মাহাত্ম্য। এবং সেই ওয়ার্কশপে এরকমভাবে অনেক কিছুই বলেছিলেন, সব স্লাইডসগুলো আমার কাছে আছে, আমি দিয়ে দেবো যদি তোমাদের লাগে, ইন্টারেস্ট থাকে। তো সেই বিষয়গুলো যদি আমরা ফিল করতে পারি, আমি তো নিজে ওয়ার্কশপে থেকেছি এবং আমি এরকম একটা নয়, আরও 2-3টে ডেটা সায়েন্সের ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছি, যেখানে ডেটা সায়েন্সে কীভাবে এই জিনিসগুলো আসছে, কীভাবে লিনিয়ার অ্যালজেব্রা অর্থাৎ তোমরা ম্যাট্রিক্স পড়ো, ম্যাট্রিক্সের প্রয়োগ কীভাবে হচ্ছে, সমস্ত কিছু কিন্তু এই সমস্ত জিনিস আমি এক্সপিরিয়েন্স করেছি। এবং এইখানে অপটিমাইজেশন অর্থাৎ এই লিনিয়ার প্রোগ্রামিংয়ের একটা বিশাল বড় ভার্সন যাকে বলা হয়, তো সেই জায়গাটা কিভাবে প্রয়োগ হয় সেগুলো কিন্তু সব দেখেছি। আমার তো খুব মজা লেগেছে। তো আমি চেষ্টা করব কিছু অংশে সেই মজাটা যাতে তোমাদেরকে দেওয়া যায়। এবং
তোমরা যাতে বিষয়টাকে ফিল করতে পারো, মুখস্থ করে নয়। আমি সব কিছু বলবো, মানে আমি এটা ধরে নিয়ে চলবো যে তোমরা কিচ্ছু জানো না, তোমাদেরকে আমি অঙ্ক শেখাচ্ছি, লিনিয়ার প্রোগ্রামিং শেখাচ্ছি, এবং তোমরা সেটাতে মাস্টারি হাসিল করবেই করবে। তো চলো প্রথমে আমরা আলোচনা করি যে একটা প্রবলেম কি ধরনের দেখতে হয়। তো একটা প্রবলেম দেখতে হয়, অর্থাৎ আমরা একটা যদি প্রবলেম তুলে নিই তোমাদের বই থেকে, তোমাদের বইয়ে দেখো পেজ নাম্বার 759, তোমাদের সাথে হয়তো নাও মিলতে পারে পেজ নাম্বারটা। তো সেখানে দেখো উদাহরণ 2, রৈখিক প্রোগ্রামবিদ্যা চ্যাপ্টার খোলো, সেখানে উদাহরণ 2 এ চলে যাও। সেখানে তোমার সমস্যা তৈরি করার একটা ব্যাপার আছে, 1.3 অনুচ্ছেদ, যে দৈনন্দিন জীবনের সমস্যাকে রৈখিক প্রোগ্রামবিদ্যাতে রূপদান। তো এখানে একটা অঙ্ক আছে, আমি স্ক্রিনের উপরে তোমরা দেখতে পাবে, হয়তো আমি স্ক্রিনের উপরে দিয়ে দেবো। সেটা হচ্ছে এই যে একজন কৃষক কয়েকটি ভেড়া ও ছাগল ক্রয় করেন। হ্যাঁ, এই ভেড়া ছাগল ক্রয় করাটাও একটা বিজনেস এবং খুব ভালো প্রফিটেবল বিজনেস। ভেড়া ও ছাগল ক্রয় করেন, একটি ভেড়া ও একটি ছাগলের দাম যথাক্রমে 150 টাকা ও 200 টাকা। আচ্ছা, এখানে কি কি ইনফরমেশন দিয়েছে আমি আগে লিখে রাখি। ভেড়ার দাম কত? ভেড়ার দাম বলছে কিনা 150 টাকা। আচ্ছা, ছাগলের দাম কত? ছাগলের দাম বলছে কিনা এখানে 200 টাকা। খুব ভালো। আচ্ছা, এটা কিন্তু একটা বিজনেস প্রবলেম। এই বিজনেস প্রবলেমটাকে আমরা সলভ করব। আগে আমরা এই প্রবলেমটাকে ম্যাথামেটিক্যাল প্রবলেমে কনভার্ট করব, তারপর ম্যাথামেটিক্যাল প্রবলেমটাকে সলভ করার জন্য ম্যাথামেটিক্যাল মেথডস আমরা ইউজ করব। এবং এই রৈখিক প্রোগ্রামবিধির প্রবলেমগুলো সলভ করার জন্য কিন্তু বেশ কিছু মেথড হয়। আমি এক্ষুনি বললাম যে পাইথন প্রোগ্রামিং ইউজ করে একটা অ্যালগোরিদম ডিজাইন করে কিন্তু এই প্রবলেমগুলোকে সলভ করা যায়। আবার ছোট ছোট প্রবলেম হলে আমরা গ্রাফিক্যাল মেথডে সলভ করতে পারি, যেটা আমাদের সিলেবাসে আছে। আর এছাড়া আরেকটু বড় ধরনের প্রবলেমের জন্য আমরা সিমপ্লেক্স মেথডে সাহায্য করতে পারি। এবং 200 ভেরিয়েবলওয়ালা, আমি তো এখানে বললাম যে n ভেরিয়েবলওয়ালা, তার বদলে যদি 200 ভেরিয়েবল বা 200-র কমে ভেরিয়েবল থাকে, তো সেখানে গুগল এক্সেল সরি মাইক্রোসফটের প্রোডাক্ট ওটা, এক্সেল ইউজ করে কিন্তু আমরা সেই প্রবলেমগুলো সলভ করতে পারি 200 ভেরিয়েবলের মধ্যে যদি থাকে। এবং তার থেকে বেশি যদি ভেরিয়েবল হয়ে যায়, তাহলে আমরা পাইথন ইউজ করে অ্যালগোরিদম ডিজাইন করে আমরা এটাকে সলভ করতে পারি। তো সেটা অনেক হাই লেভেলের। আগে আমরা ছোট্ট জিনিসগুলো শিখবো একদম বেসিক জায়গায়, যেটাকে আমরা গ্রাফিক্যাল মেথড বলবো, সেটা পরের ভিডিওতে আমি আলোচনা করে দেবো। এই ভিডিওতে আমরা এই বিষয়টার গভীরে ঢুকবো এবং একটা সমস্যার মধ্যে কি কি থাকে, দেখো একটা সমস্যার মধ্যে কি কি থাকে সেটা যদি আমরা বুঝতে পারি এবং সমস্যাটাকে নিজের মতো তৈরি করতে পারি, তাহলে কিন্তু সমাধান করাটা কিন্তু খুব ইজি হয়ে যায়। তো আমরা সমস্যা সমাধান তো পরে করবোই, কিন্তু আগে আমরা সমস্যা তৈরি করা শিখবো। আচ্ছা, যে প্রবলেমটা তোমরা দেখছো স্ক্রিনে আছে, সেটা হচ্ছে ভেড়ার দাম ছাগলের দাম লিখে নিলাম। প্রত্যেকটা ভেড়া ও প্রত্যেকটা ছাগল বিক্রি করে ভেড়ার কাছে আমরা কি লিখবো? লাভ। লাভে কি লিখবো? একটা ভেড়া বিক্রি করলে কত টাকা লাভ হয়? 15 টাকা লাভ হয়। আচ্ছা, একটা ছাগল বিক্রি করলে কত টাকা লাভ হয়? 20 টাকা লাভ হয়। 15 টাকা লাভ, আর এটা হচ্ছে 20 টাকা লাভ। ঠিক আছে, ওকে। আচ্ছা, বলছি তার খোয়ারে 100টির বেশি পশু রাখা যাবে না। লিমিট কত? 100টা। 100টা হচ্ছে আমাদের লিমিট। খুব ভালো কথা, 100টা টাকা নয়, ঠিক আছে, 100 পিচ। আচ্ছা, হলো। এবং বলছে তার কাছে টাকা আছে, এটা কি? জায়গার লিমিট। এটা কি? জায়গার লিমিট। আর টাকার লিমিট কত? টাকার লিমিট 6000 টাকা। 6000 টাকা তার কাছে আছে। এবং বলছে যে এই যে বিষয়গুলো দেওয়া আছে, তার কাছে আছে মোট 6000 টাকা, তার জায়গা আছে এরকম 500টা মতো রাখার, আর না 100টা মতো রাখার, আর এই ব্যাপারগুলো আছে। এটা একটা কিন্তু বাস্তব জীবনের প্রবলেম। তো এই প্রবলেমটাকে আমরা প্রথমে ম্যাথামেটিক্যাল প্রবলেমে কনভার্ট করব, তারপরে আমরা সেই ম্যাথামেটিক্যাল প্রবলেমটাকে গ্রাফিক্যাল মেথড ইউজ করে সলভ করব। খুব খুব ইন্টারেস্টিং একটা বিষয়, আমার তো খুব ভালো লাগে। আচ্ছা, আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে এই যে কৃষকটা দুটো জিনিসের ইনভেস্ট করবে। কিসে কিসে? ভেড়াতে কিছু টাকা ইনভেস্ট করবে, ছাগলে কিছু টাকা ইনভেস্ট করবে। সুতরাং এটা কিন্তু দুটো ভেরিয়েবলওয়ালা প্রবলেম। এবং খুব স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছ যে এখানে এক্সে যদি ইনভেস্ট করে, মনে করো 50 টাকা, মনে করো 50টা ছাগল কিনে নিল, তাহলে 50x টাকা ইনভেস্ট করলো, তাই তো? না, মনে করো, হ্যাঁ মনে করো এক্স খানা ছাগল কিনলো, তাহলে কত টাকা দাম? 200 টাকা করে, তাহলে 200x খানা ছাগল। আচ্ছা, মনে করো তুমি ওয়াই খানা ভেড়া কিনলো, তাহলে 150 ওয়াই খানা, 150 ওয়াই টাকা ইনভেস্ট করে দিল। দেখো টাকাটা কিভাবে ইনভেস্ট হচ্ছে? 150 ওয়াই, 200x, এইভাবে এক্স স্কোয়ার কিন্তু আসছে না, ওয়াই স্কোয়ার কিন্তু আসছে না। তাই জন্যে
এই যে লিনিয়ার একটা ব্যাপার আসছে না, এক্স ওয়াই, এক্স এর সাম কোএফিসিয়েন্ট ইন্টু এক্স আর প্লাস ওয়াই এর সাম কোএফিসিয়েন্ট ইন্টু ওয়াই, এই যে ব্যাপারটা এদের প্লাস হচ্ছে, অর্থাৎ লিনিয়ারিটি আসছে। লিনিয়ার মানে রৈখিকতা, ঠিক আছে? তো একঘাত একটা ব্যাপার আসছে। তো এই জন্য আমরা এটাকে বলি রৈখিক প্রোগ্রামিং, ঠিক আছে? যখন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জাতীয় টার্ম আসে তখন আমরা সেটাকে বলবো অরৈখিক বা নন লিনিয়ার প্রবলেমস। সেগুলো আবার আরো খুব বাজে জিনিস। আচ্ছা, এবার এখানে দেখো, তাহলে বুঝতে পারলে তো রৈখিক কেন বলছি? আচ্ছা, এবার আমরা কি বলবো, মানে কি বুঝবো এর থেকে? রৈখিক তো হয়ে গেল। এবার দেখো আমরা কটা জিনিস ইনভেস্ট করব, ভেড়াতে আর ছাগলে। তাহলে দুটো জিনিস ইনভেস্ট করব, অর্থাৎ আমাদের দুটো ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে, রাইট? তাহলে এই যে ব্যাপারগুলো যেখানে আমাদের দুটো ভেরিয়েবল নিয়ে কাজ করতে হয় সেই প্রবলেমগুলোকে আমরা বলি 2D প্রবলেম। কি বলি? 2D প্রবলেম। 2D প্রবলেম এবং লিনিয়ার প্রবলেম। তাহলে 2D লিনিয়ার প্রবলেম। এটা হতে পারতো তোমার 3D হতে পারতো, লিনিয়ার হতে পারতো, 3D নন লিনিয়ার হতে পারতো, যা খুশি হতে পারতো, 2D নন লিনিয়ার হতে পারতো। কিন্তু এখানে আমাদের শুধুমাত্র লিনিয়ার এবং 2D প্রবলেম। খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, লিনিয়ার এবং 2D, অর্থাৎ দুটো ভেরিয়েবল সব জায়গায় থাকবে। বেশ, আশা করি জিনিসটা বোঝা গেছে। এবার আমরা কি করব, এই যে সমস্যাটাকে ম্যাথমেটিক্যাল সমস্যায় কি করে আমরা আনবো? দেখো, আমাদের কি চাই? আমাদের বলেছে লাভটা যেন ম্যাক্সিমাম হয়। তো এই দেখো একটা জিনিস, যে ম্যাক্সিমাম করছি, লাভটাকে আমরা কি করছি? ম্যাক্সিমাম করছি। আবার কোনো জায়গায় ধরো মূলধনটাকে আমরা মিনিমাম করব বা খরচটাকে মিনিমাম করব। এই যে ম্যাক্সিমাম করা বা মিনিমাম করা, এই যে প্রসেসগুলো, এইটাই হচ্ছে অপটিমাইজেশন। অর্থাৎ আমাদের কাছে দেখো কিছু লিমিট আছে, এই জায়গার লিমিট, এই টাকার লিমিট, এই লিমিটেশনসগুলো থাকা সত্ত্বেও আমরা সব থেকে বেশি প্রফিট কিভাবে জেনারেট করতে পারবো? প্রত্যেকটা ব্যবসাতেই কিছু না কিছু লিমিট থাকে, কেননা সম্পদ কখনোই অসীম হয় না, সম্পদ সসীম হয়, তাই না? সুতরাং এই ব্যাপারটাই হচ্ছে অপটিমাইজেশন, নট ম্যাক্সিমাইজেশন, অপটিমাইজেশন। আমরা অপটিমাইজ করছি সিচুয়েশনটাকে, ঠিক আছে? আমাদের কাছে যা কিছু আছে তার রেসপেক্টে ম্যাক্সিমাম একটা আউটপুট আমরা পাচ্ছি। এটাকেই আমরা বলবো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস, ঠিক আছে? এটাকে অ্যাকচুয়ালি বলা হয় অপটিমাইজেশন প্রবলেম, অর্থাৎ কাম্যায়ন সমস্যা, এবং সেটারই একটা ভার্সন হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং। ভেরি গুড, আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা কি করব? প্রসেসে চলে আসবো। তো এই যে ব্যাপারটাকে আমরা একটা সমস্যা তৈরি করব, রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যা বা ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমরা কনভার্ট করব। কিভাবে করব দেখো। আচ্ছা, আমাদের আলটিমেটলি কিনতে হবে কি? ছাগল আর ভেড়া। ও উনি বলেছে বা বইতে বলা হয়েছে যে কটা ভেড়া কিনবে, কটা ছাগল কিনবে, সেটাই আমাদের বের করতে হবে। তো চলো আমরা বের করি। তো ধরি আমরা কিন্তু এটার সলিউশন করছি, ঠিক আছে? ধরি ব্যক্তিটিকে ছাগল কিনতে, ভেড়া কিনতে হবে বা ভেড়া কিনবে এক্সটি, রাইট? ভেড়া এক্সট্রা কিনবে, এবং ছাগল কটা কিনবে? ওয়াইটা, ঠিক আছে? আশা করি বোঝা গেছে, আমি জাস্ট ধরে নিলাম। বেশ, এবার দেখো খুব ভালো করে দেখো, আমাদের কি চাই? লাভ চাই, তাই না? তাহলে দেখো একটা ভেড়া বিক্রি করে লাভ কত হয়, খুব ভালো করে বোঝো। একটা ভেড়া বিক্রি করে লাভ কত হয়? 15 টাকা। তাহলে এক্সট্রা ভেড়া বিক্রি করে লাভ কত হবে? 15x টাকা, ঠিক? আচ্ছা, প্লাস একটা ছাগল বিক্রি করে লাভ হয় কত? 20 টাকা। তাহলে ওয়াইখানা ছাগল বিক্রি করে লাভ কত হবে? 20y টাকা। দেখো তাহলে তার টোটাল লাভ, ছাগল ভেড়া বিক্রি করে টোটাল লাভ হচ্ছে এটা। এবার এটার ম্যাক্সিমাম ভ্যালু যেটা হবে সেটাই তো আমাদের ম্যাক্সিমাম লাভ। বোঝা গেছে? তাহলে এটাকে আমরা কিছু একটা ধরে নেব, এটা ইকুয়াল টু সাম জেড মনে করছি। আচ্ছা, তো এই যে ধরলাম, এই যে দুটো জিনিসকে আমরা ধরলাম, তাহলে এখন কি হয়ে গেল? জেডটা কি হয়ে গেল? জেডটা হয়ে গেল এখন ফাংশন অফ এক্স ওয়াই। কি হলো? জেডটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই, বা একটু ভালোভাবে যদি লিখি আমি জেড, আচ্ছা আমি এখানে একটু কাপড়টা ইউজ করে নিই। জেডটা এখন কি হয়ে গেল? সাম ফাংশন অফ এক্স ওয়াই। কেননা এক্স এর মান আর ওয়াই এর মানের পরিবর্তনের জন্য আমরা জেড এর বিভিন্ন বিভিন্ন মান পাবো। মনে করো এক্স এর মান যদি 1 হয়, ওয়াই এর মান যদি 1 হয়, তাহলে 35 জেড এর মান। এক্স এর মান যদি মনে করো 10 হয়, ওয়াই এর মান যদি মনে করো 15 হয়, তাহলে কত হবে? 150, 300, 450। এইভাবে কিন্তু দুটোর উপর নির্ভর করে এক্স এর মানটা পরিবর্তন হচ্ছে। আর যেহেতু জেডটা একটা এক্স ওয়াই এর অপেক্ষক, তাই একে আমরা বলবো বিষয়াত্মক অপেক্ষক। বিষয়াত্মক মানে বিষয়ের উপরে কেন্দ্রিক, ঠিক আছে? কেন্দ্রিক, তাহলে বিষয়াত্মক অপেক্ষক। বোঝা গেছে? যে অপেক্ষকটা আমাদের লাভ লস বা আমাদের মেন প্রবলেমের যে উদ্দেশ্যটাকে সেটাকে
নির্দেশ করবে সেটাই হচ্ছে আমাদের বিষয়াত্মক অপেক্ষক। ঠিক আছে, তাহলে এই জেডটা হলো বিষয়াত্মক অপেক্ষক। আচ্ছা, এবার এই যে ধরলাম, আচ্ছা তাহলে এটা হয়ে যাবে কি আমাদের বিষয়াত্মক অপেক্ষক। ঠিক আছে, এই অবধি বোঝা গেল। আচ্ছা, এবারে শর্তানুযায়ী দেখো দেখো এক্স এর ভ্যালু তো তুমি চাইলে অনেক কিছু রাখতে পারো, মনে করো 500, 1000, 5 লাখ। ওয়াই এর ভ্যালু মনে করো 10 লাখ, 20 লাখ, 30 কোটি রাখতেই পারো। তাহলে জেড এর মান বাড়তে থাকবে, কারণ এটা পুরো একদম খুব সুন্দরভাবে আছে। এটা যত বাড়াবো এটা যত বাড়াবো একসাথে জেডটা বেড়েই যাবে। কিন্তু এখানেই হচ্ছে আমাদের সমস্যা, খুব ভালো করে দেখো। এরকম যদি হতো তাহলে তো সোনায় সোহাগা হয়ে যেত, তখন আর লিনিয়ার প্রোগ্রামিং এর ইউজই করতে লাগতো না। ওই লোকটা ইচ্ছে মতো জিনিসপত্র কিনে নিত, ব্যাস হয়ে গেল, গল্প শেষ। কিন্তু এই যে এক্স আর ওয়াই, এদের উপর একটা বাধা আছে। কি আছে? বাধা আছে। এক্সটা কি? এক্সটা বলছে ভেড়ার সংখ্যা, ওয়াইটা কি? ছাগলের সংখ্যা। তো সে যদি 500, 1000, 5 লাখ, 5 কোটি ভেড়া ছাগল কিনে ফেলে, তার তো খোঁয়ারে বা তার যেখানে ছাগল গরু রাখে গোয়ালে, সেখানে তো অতগুলো ছাগল গরু রাখার জায়গা প্রয়োজন, তাই না? তার জায়গা কতগুলো আছে? জায়গা আছে 100টা। তার মানে এক্স প্লাস ওয়াই অর্থাৎ ভেড়া এবং ছাগল মিলিয়ে ম্যাক্সিমাম কত হতে পারে? 100 হতে পারে, বা তার কমও রাখতে পারে। ঠিক, তাহলে 100টা যদি হয়ে যায় তাহলে তো ফুল হয়ে গেল, কিংবা খোঁয়ারে জায়গা ফাঁকা রেখে সে আরও হয়তো 90টা বা 95টা এরকম থাকতেই পারে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই যে বিষয়টা, এদের যোগফলটা ছাগল আর ভেড়ার সংখ্যাটার যোগফলটা সবসময় 100 থেকে ছোট বা সমান হবে, এটা বোঝা গেছে? বেশ। আচ্ছা, এবার বলো, তার কাছে টাকা আছে 6000 টাকা। আরে একটা মাথা তো হয়ে গেল, আরও একটা বাধা আছে। কি বাধা? না, টাকা আছে 6000 টাকা। এই রে সর্বনাশ করেছে। তাহলে দেখো, একটা ভেড়া কিনতে কত টাকা খরচা হয়? 150 টাকা। তাহলে এক্স খানা ভেড়া কিনতে কত টাকা খরচা হবে? 150 এক্স খানা। ভেরি গুড। আচ্ছা, এবার বলো, একটা ছাগল কিনতে কত টাকা খরচা হয়? একটা ছাগল কিনতে খরচা হয় 200 টাকা। তাহলে ওয়াই খানা ছাগল কিনতে কত টাকা খরচা হবে? 200 ওয়াই। এদের যোগফল অর্থাৎ টোটাল টাকা খরচা করে দিল। যেহেতু আমি কি বললাম, এ তো এক্স খানা ভেড়া কিনেছে, ওয়াই খানা ছাগল কিনেছে, তাহলে এত টাকা খরচা করে দিল। এবার এই টাকাটার আপার লিমিট কত? 6000। কেননা 6000-এর কমে যত টাকা সে নেবে, যে খরচা করবে, সে করতে পারে, তার কাছে ফ্রি উইল আছে। কিন্তু 6000-এর উপরে সে যেতে পারবে না। অর্থাৎ এই যে সংখ্যাটা, এটা 6000-এর নিচে অথবা সমান থাকবে সবসময়। ঠিক। আচ্ছা, এবার দেখো খুব ভালো করে, ভেড়া কিনবে কটা? এক্সটা। ছাগল কিনবে কটা? ওয়াইটা। তাহলে সে হয়তো ইচ্ছা করলে সে হয়তো 100টাই আমাদের ছাগল কিনে নিতেই পারে, তার ইচ্ছা। তাহলে ভেড়া তখন কত হয়ে যাবে? 0 খানা। ভালো কথা, তার ইচ্ছা হলো সে 100টা ভেড়া কিনে নিল, তাহলে ওয়াই তখন কত হয়ে যাবে? 0টা। কিন্তু এমন কি করতে পারে, সে 102টো ভেড়া কিনে নিল? পারবে না, কেননা 100টায় তো তার জায়গা আছে। তাহলে 102টো যদি না ভেড়া কিনতে পারে, তাহলে সে ছাগলের পরিমাণটা কখনো মাইনাসে আসবে না, তাই না? এরকম এরকম কি হয় যে আমি -2খানা ছাগল কিনলাম? এটা তো হতে পারে না, তাই না? তাহলে এই যে এক্স আর ওয়াই, এটা তো ছাগল আর ভেড়ার সংখ্যা, তো এরা দুজন সবসময় 0-র থেকে বড় অথবা সমান হবে। ব্যাস, আমাদের অঙ্ক হয়ে গেল। আচ্ছা, এবার একটা ছোট্ট লাইন আমাদের লিখতে হবে, সেটা আমি বলছি। কিন্তু তার আগে দেখো, আমরা মজায় মজায় একটা প্রবলেমকে ম্যাথমেটিক্যাল প্রবলেমে কনভার্ট করে ফেলেছি। এবার জেড এর আমরা ম্যাক্সিমাম ভ্যালুটাকে বের করব, তাই তো? তাহলে এটা আমরা লিখতে পারি, জেড কে চরম করো লিখে ফেললাম আমি। ঠিক আছে, মুছবো না, ল্যাদ লাগছে, করো। ঠিক আছে, চরম করো। তাহলে জেড ইকুয়াল টু 15x প্লাস 20y। এই যে বিষয়াত্মক অপেক্ষকটাকে চরম করতে হবে। আর এগুলো কি হচ্ছে? বাধা গোষ্ঠী। কি বললাম? বাধা গোষ্ঠী বা কনস্ট্রেন্টস। বোঝা গেল? তাহলে এই বাধাগুলো আছে, এক্স ওয়াই এর উপর কন্ডিশন আছে, এবং সেই কন্ডিশনগুলো মেনে এক্স আর ওয়াই এর অ্যাপ্রোপ্রিয়েট একটা ভ্যালু চুজ করো, যার জন্য জেড এর মানটা ম্যাক্সিমাম থাকে, অর্থাৎ জেড ম্যাক্সটা নির্ণয় করো। আশা করি বিষয়টা বোঝা গেছে। এবার অঙ্কটা স্ট্রাকচারালি তোমাদের বইতে করা আছে, এবং এই যে মজায় মজায় আমরা অঙ্কটা করলাম না, এটা কিন্তু তোমাদের এইচএস 2017-তে অঙ্কটা এসেছিল বাবু। এইচএস 2017। এই যে মজাটা যদি তোমরা এক্সাম হলে করতে পারো, তাহলে 5 নম্বর কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম তৈরি করা। এবার
এর মধ্যে আমরা কি কি শিখলাম একবার রিক্যাপ করে নিই। একটা অপেক্ষক থাকবে, সেই অপেক্ষকটা হচ্ছে বিষয়াত্মক অপেক্ষক। আচ্ছা, কিছু বাধা গোষ্ঠী থাকবে, এক্স আর ওয়াই এর উপর কন্ডিশন লাগানো, সেই কন্ডিশনটা এখান থেকেই আসছে, এবং সবসময় এক্স গ্রেটার ইকুয়াল টু জিরো, ওয়াই গ্রেটার ইকুয়াল টু জিরো, এটা হবে। এটা যদি না হয় লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সলভ করাই যাবে না, এবং প্রবলেমগুলোও সেইভাবে তৈরি করা মানে সেইভাবে বর্ণনা করা থাকবে যাতে করে আমরা বুঝতে পারি যে না এক্স আর ওয়াইটা সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। তাহলে এই তিনটে বিষয় যদি তোমরা আয়ত্ত করে নিতে পারো এবং বইয়ের এক্সাম্পলগুলো যদি একটু দেখতে পারো, তাহলে কিন্তু আমার মনে হয় তোমরা এই জায়গা থেকে 5 নম্বর শিওর পাবে। খুব খুব এক্সেপশনাল কেস, যদি তোমাদের ভাগ্য খুব খারাপ থাকে, মানে প্রচণ্ড ভাগ্য খারাপ নিয়ে যদি তুমি পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাও, তাহলে একটা এমন অঙ্ক দেবে যে অঙ্কটাতে বলে দেবে যে এখন একটা বড় লেখা লিখে দিল গরু ছাগলের গল্প, এবং বলল যে এই সমস্যাটিকে একটি রৈখিক প্রোগ্রামবিদ্যুৎ সমস্যায় রূপান্তর করো এবং সেটি সমাধান করো যদি খুব খারাপ ভাগ্য থাকে। সমাধানের অঙ্ক দেয় না। 2020 সালে একটা দেখেছিলাম, হ্যাঁ 2020 সালে একটা দেখেছিলাম, তাছাড়া আর কোনো বছরে সেইভাবে দেয়নি। তাই সমস্যা তৈরি করাতে যদি একবার মাস্টারি হাসিল করতে পারো, আমার মনে হয় সব থেকে কম সময়ে এটা করা যায়। জাস্ট কি করবে, স্টেপটা কি, ইনফরমেশনগুলোকে লিখবে। আমি আরেকটা অঙ্ক করাবো, ইনফরমেশনগুলোকে লিখবে, লিখে সেগুলোকে এক্সট্রাক্ট করে নিলে এইভাবে ছোটো ছোটো করে, তারপরে নিজের মতো করে বানালে, এটাই হচ্ছে সমস্যা তৈরি করা। ওকে, আর একটা হয় 5 নম্বরের দুটো অঙ্ক থাকে, যে কোনো একটা করতে হয় অথবাতে। বললাম একটা অঙ্ক কেমন ধরনের দেখতে হয়, আইদার সমস্যা মানে যেটা ম্যাক্সিমাম চান্স 90% কেসে সমস্যা তৈরি করতে দেয়, অথবা তার সাথে জুড়ে দেয় যে সমাধান করো। আচ্ছা, আর একটা থাকে যেটা একটা এরকম ম্যাথামেটিক্যাল প্রবলেম দেওয়া থাকে, সেটাকে সমাধান করতে হয়, সেটাও থাকে, বা সেই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হয়। তো এবার অনেকেই বলবে যে দাদা তাহলে আমি সমাধান করাটা শিখে নেবো, নিলে আমি 2 নম্বরের মানে যেটা সমাধান করার অঙ্ক সেটাই করে আসবে, তাহলে আর আমার বেশি চাপ নিতে হবে না, আমার রিস্কও থাকবে না। হ্যাঁ, তোমরা একদমই ঠিক বলেছো। তোমরা যদি চাও যে সমাধানটাই করে আসবে, সেটা তোমরা অবশ্যই করতে পারো, কিন্তু সমাধান করলে কি হয় না, ক্যালকুলেশনে ভুল হতে পারে, বা তোমার একটু টাইম কনজিউমিংও হয় সেটা। এবার একটু কোঅর্ডিনেট জিওমেট্রি একটু হালকা জ্ঞান লাগে, সরল রেখার, তো অবশ্যই সেগুলো থাকবে আশা করি। কিন্তু এই সমস্যাগুলোকে তৈরি করলে আমি কেন এটা করাচ্ছি, এটা কিন্তু ম্যাক্সিমাম স্যাররা করান না, ঠিক আছে, ম্যাক্সিমাম স্যাররা করান না। আমি কেন করাচ্ছি, কেননা আমার মনে হয়েছে একটা বাস্তব সমস্যাকে যদি একটা ম্যাথামেটিক্সের স্টুডেন্ট ম্যাথামেটিক্যাল প্রবলেমে কনভার্ট করে দিতে পারে, তাহলে তো যে কোনো কেউ মেথড জানলে সেই সমস্যাটাকে সমাধান করতে পারবে। কিন্তু এখানে আসল কৃতিত্ব কার, যে বাস্তব সমস্যাটাকে ম্যাথামেটিক্সের ভাষায় ম্যাথামেটিক্যাল প্রবলেম বা অপটিমাইজেশন প্রবলেমে কনভার্ট করছে। তো এই ব্যাপারটা কিন্তু ছেলে খেলা নয়। তাই আমি বলবো প্রত্যেকটা উদাহরণ তোমরা করো এবং সেটাকে সমাধান মানে প্রবলেমে কনভার্ট করো। আমি যখন ক্লাস 12 পড়তাম, আমার ফেভারিট জায়গা ছিল প্রবলেম তৈরি করা। প্রবলেম তো সলভ তো সবাই করতে পারে, তৈরি কে করবে, তাই না? তো তোমরা করো, মানে এই বিষয়গুলো প্র্যাকটিস করো। আর একটা অঙ্ক আমি করাচ্ছি, এখানে তো আমি জেডকে ম্যাক্সিমাম করার একটা অঙ্ক দিলাম, এবার জেডকে মিনিমাম করার বা অবম করার একটা অঙ্ক আমি দেখবো। সেখানে কিন্তু তোমরা আরও একটু নতুন কিছু জানতে পারবে। ওকে, আচ্ছা, তার আগে একটুখানি বলে দিই, তোমাদের এখানে 4-5 রকমের প্রবলেম থাকে। সেটা হচ্ছে ওই মানে 4-5 রকমের প্রবলেমের মধ্যে কোর জিনিস দুটোই থাকে, আইদার ম্যাক্সিমাইজেশন প্রবলেম অর মিনিমাইজেশন প্রবলেম। ঠিক আছে, আশা করি বোঝা গেছে এবং খুব সুন্দর করে বোঝা গেছে। না বোঝা গেলে কমেন্ট করবে। ওকে, তো আমরা নেক্সট প্রবলেমে যদি মুভ করে যাই, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে প্রবলেমটা আসছে। প্রতি কেজি F1 খাদ্যে 6 একক ভিটামিন এ আছে। যদি স্ক্রিনের উপর নাও আসো, তোমরা তোমাদের বইয়েতে চলে আসো, তার পরের উদাহরণটাই, উদাহরণ 3-এই অঙ্কটা আছে। তো বলছে না প্রতি কেজি F1 খাদ্যে, দেখো F1 একটা খাদ্য আছে এবং তাতে আছে ভিটামিন এ 6 একক আছে, আর ভিটামিন বি আছে 7 একক। আচ্ছা, আর বলছে কি না প্রতি কেজি F2 খাদ্যে 8 একক ভিটামিন এ আছে আর 12 একক ভিটামিন বি আছে। খুব ভালো কথা, আমরা জেনে গেলাম। আচ্ছা, বলছে কি না F1 খাদ্যের দাম, F1 খাদ্যের প্রাইস, F1 খাদ্যের দাম কত বলছে 12 টাকা, F2 খাদ্যের দাম হচ্ছে 20 টাকা প্রতি কেজি। ঠিক আছে, একটা লোকের দৈনিক খাদ্যের পরিমাণে কম করে 100 একক ভিটামিন এ, তার মানে এবার আমাদের আসছে কিনা 100 ইউনিট ভিটামিন এ চাই, কম করে মিনিমাম 100 ইউনিট চাই ভিটামিন এ। আচ্ছা, এবং বলছে
120 একক ভিটামিন, 120 ইউনিট ভিটামিন বি মিনিমাম যেন থাকে এটা। ভালো কথা। F1 ও F2 খাদ্য দুটি কি পরিমাণে মেশালে মিশ্র খাদ্যে প্রয়োজনীয় ভিটামিন থাকবে ও দামও সবচেয়ে কম হবে? অঙ্কটা তোমরা ভাবো, নিজেরা ভাবো, তারপরে আমি বিষয়টাকে করব। তোমাদেরকে একটু সময় দিলাম, তোমরা ভিডিওটা পজ করো, পজ করে তোমরা ভাবো। আচ্ছা বেশ, তাহলে আমাদের কি করতে হবে এখানে? আমাদের এখানে করতে হচ্ছে কি, যে এই খাদ্যটাকে আর এই খাদ্যটাকে মেশাতে হবে সামথিং কেজি করে। মনে করো এটা সামথিং কেজি, এটা সামথিং কেজি, মেশালাম। মিশিয়ে আমাদের যে খাবারটা তৈরি হলো, সেই খাবারটা যেন 100 ইউনিট ভিটামিন এ কন্টেন করে, 120 ইউনিট ভিটামিন বি কন্টেন করে, তার বেশিও করতে পারে, অসুবিধা নেই। ভালো কথা। আচ্ছা, এবার কি বলছে, যে এর যে দাম, অর্থাৎ মনে করো সামনে আমি 100 কেজি বললাম, এক্স কেজি বললাম, এটা যদি এক্স কেজি হয় তাহলে এর দাম কত হবে 12x, আর এটা যদি ওয়াই কেজি হয় তাহলে এর দাম কত হবে 20y, তাহলে 12x প্লাস 20y। তো এর যে দামটা আমাদের চাই না কম দামে ভালো মাল, ঠিক আছে, দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার। তো সেই দামে কম এবং মানে ভালো যাতে আমরা পাই, সেটার জন্য প্রাইস অর্থাৎ দামটাকে আমাদেরকে মিনিমাইজ করতে হবে। এই কথাগুলো মাথায় রেখে, আশা করি বোঝা গেছে। এই উৎপাদন বা এই যে সুষম খাদ্য তালিকা আর আগের যে অঙ্কটা আমি বললাম ব্যবসায়িক প্রবলেম উৎপাদন, এই দুটো অঙ্কর মধ্যে একটা অঙ্ক পরীক্ষায় আসার চান্স 80 থেকে 90%। এই সেম অঙ্ক না হলেও একটু ঘুরিয়ে ফিরিয়ে নাম্বার চেঞ্জ করে, সিনারিও চেঞ্জ করে দিলে এই দুটো অঙ্কের মধ্যে দেবে। এবং একটা আছে পরিবহন প্রবলেম, সেটা দেখলেও বুঝতে পারবে, তেমন কোনো চাপের নয়, পরের পৃষ্ঠা আছে, পরের এক্সাম্পলে আছে, সেটা দেখে নেবে। তবে মেন এই দুটো। আচ্ছা, এবার আমি কি বলছি তোমাকে, যে সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব। দেখো, ধরি আমি পেনটা একটু চেঞ্জ করে নিই। দেখো, খুব ধীরে ধীরে বোঝো, আমি কিন্তু তাড়াহুড়ো একদম করছি না। আচ্ছা, ধরি কি করবো না, F1টা কত কেজি মেশাবো, একটু লিখবে ভালো করে। হ্যাঁ, তোমরা বইয়ের উদাহরণটা পড়বে, পড়ে একটু লিখবে সেখান থেকে কেমনভাবে লেখা আছে। F1টা x কেজি, F2টা কত y কেজি, আমরা যদি মেশাই, ঠিক, তাহলে এবার এই যে কেজি, এই যে দুটো চলরাশি, এটাকে আমরা কি বলবো, সিদ্ধান্ত গ্রহণকারী চল, এদের নাম ওটাই। আগের প্রবলেম আমি বলতে ভুলে গেছিলাম, এই প্রবলেম বলে দিলাম, সিদ্ধান্ত গ্রহণকারী চল। আচ্ছা, তাহলে এক্স কেজি আর ওয়াই কেজি। বেশ, এবার তাহলে আমাদের বিষয়াত্মক অপেক্ষক কোনটা হবে? বিষয়াত্মক অপেক্ষক কি হবে, জেড, অর্থাৎ দামটা তো আমরা কম করবো, তাই না? ওকে, তাহলে দামটা কি করে হচ্ছে, কত দাম হচ্ছে, এক্স কেজি F1 এর দাম কত 12x, ওয়াই কেজি F2 এর দাম কত 20y। ওকে, জেড কে অবম করো, তাই তো? আচ্ছা, এবার কি আছে, প্রথম শর্ত যদি আমরা দেখি, যে 100 ইউনিট ভিটামিন এ আর 120 ইউনিট ভিটামিন বি যেন কন্টেন করে। ওকে, তাহলে আমরা এই দুটো ভিটামিনের যে লিমিটটাকে কনসিডার করবো, তাই না? বেশ, তাহলে দেখো ভিটামিন এটাকে আমরা আসি। প্রথমে যদি আমরা দেখো এক্স কেজি আমরা কি নিয়েছি, ভালো করে বোঝো, এক্স কেজি আমরা F1 নিয়েছি, তাহলে এক্স কেজি F1 এ কত ইউনিট ভিটামিন এ থাকবে? এক্স কেজি F1 এ 1 কেজিতে কত থাকে 6 ইউনিট, এক্স কেজিতে কত থাকবে 6x ইউনিট ভিটামিন এ। ভালো কথা, প্লাস এবার দেখো 8টা কি ভিটামিন এর, সরি এটা তো হয়ে গেল, হ্যাঁ প্রথমটা হলো। এবার দেখো ওয়াই কেজি F2, 1 কেজি F2 তে কতটা ভিটামিন এ 8 কেজি, তাহলে ওয়াই কেজিতে 8y। ভালো কথা, এটা ভিটামিন এ হলো। ভিটামিন এটা কত ম্যাক্সিমাম থাকবে, মানে মিনিমাম থাকবে, ভিটামিন এটা যেন মিনিমাম 100 ইউনিট থাকে, তাহলে এই যে টোটাল অ্যামাউন্টটা যেন 100 ইউনিটের থেকে বড় অথবা সমান হয়। বুঝলাম, মানে বুঝলে? বেশ, আচ্ছা, তাহলে 6x প্লাস 8y গ্রেটার ইকুয়াল টু কত হবে 100 ইউনিট, কেননা ভিটামিন এর চাহিদা আমরা পূরণ করছি। খুব ভালো কথা। আচ্ছা, এবার
এবার আমরা এই দ্বিতীয় শর্তটাতে আসি। ভিটামিন বি আমরা এক্স কেজি F1 কিনেছিলাম, 1 কেজিতে ভিটামিন বি কতটা থাকে? 7 ইউনিট। তাহলে এক্স কেজিতে কতটা থাকবে? 7x। আচ্ছা, 1 কেজি F2 তে ভিটামিন বি কতটা থাকে? 12। ওয়াই কেজি F2 তে ভিটামিন বি কতটা থাকবে? 12y ইউনিট। এবং সেটা যেন মিনিমাম 120 ইউনিট হয়, বা তার থেকে বেশি হলেও খুব ভালো, ঠিক? আচ্ছা, তাহলে এটা হচ্ছে বাধা গোষ্ঠী সমূহ। ঠিক আছে, তোমরা লিখবে প্লিজ, মানে লেখার একটু বই থেকে দেখে নেবে। এখানে লিখবে যে মিনিমাম এত, যেহেতু আমাদের প্রয়োজনীয় ভিটামিন এ 100 ইউনিট এবং প্রতি কেজি থেকে 6 ইউনিট পাওয়া যায়, সুতরাং এক্স কেজি থেকে 6 ইউনিট এবং ওয়াই কেজি থেকে 8 ইউনিট, এরকম করে করে আমরা প্লাস করে এটা দিলাম। ঠিক আছে, তারপর লিখলে সবার শেষে এটাকে লিখবে জেড ইকুয়াল টু এতকে অবম করো, যেখানে বাধা গোষ্ঠী সমূহ কি কি? বাধা গোষ্ঠী সমূহ এই দুটো, তাই তো? আর তো কোনো লিমিট নেই। আচ্ছা, যেখানে খুব ভালো করে আবার এটা লিখতে হবে, এটা না হলে তো হবেই না লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমগুলো, তাই না? তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0, রাইট? তো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা এলপিপিকে আমরা সাজাতে পারি এবং সেগুলোর সমাধান আমরা করতে পারি, রাইট? বেশ, আরও একটা অঙ্ক আছে, আমি সেটা তোমাদের কি বলে প্রিভিয়াস ইয়ারে এসেছিলো 2020-তে, সেটা আমি স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারো। সেই অঙ্কটা দেখো এবং সেই অঙ্কটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি সরে যাচ্ছি, বা যাদের কাছে ডায়োমার্টিনের কোশ্চেন আছে সেই অঙ্কটাকে নিজে নিজে প্র্যাকটিস করো। এটাও কিন্তু অনেকটা উৎপাদনের মতনই, এখানেও কিন্তু একটু মাথা খাটাতে হবে, এখানে তো লাভটাকে আমাদের ম্যাক্সিমাইজ করতে হবে। তো এটা তোমরা আশা করি পারবে, যদি না পারো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে, বা আমাদের ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওখানে যদি পারো তো ওখানে পাঠিও, করে আমি চেক করে দেবো, কিংবা যদি কেউ না পারে তার হেল্প হয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কোথায় পাবে? না ডিসক্রিপশনে আছে, সেটা তোমরা সবাই জানো। আর একটা বিষয় হচ্ছে এই যে এইগুলো করার সময় না খুব খুব ঠান্ডা মাথায় করবে, পরীক্ষার হলে এদিক ওদিক তাকাবে না এই অঙ্কগুলো করার সময়। আর আমি তো পরের ভিডিওতে প্রবলেমের সলভটা করাবো। দেখো, একটা প্রবলেম যখন তুমি তৈরি করলে, এবার এটাকে জাস্ট একটা মেথড অ্যাপ্লাই করো, মেথডের মধ্যে কিচ্ছু নেই। বিশ্বাস করো, তোমরা যখন এই মেথডটা শেখাবো তখন তোমরা বলবে যারা একটু ক্যালকুলেশন করতে ভালোবাসো, বা মনে করো যে আমি এত কিছু করতে পারবো না, ক্যালকুলেশন করবো, তো করতেই পারো, তাদের ক্ষেত্রে কিন্তু ওইটা খুব কাজে দেবে, সেটা তোমরা শিখতে পারো। আর এইটা শেখালাম, এটা তোমাদের মাথায় ঢুকে গেল, এই জিনিসটা আশা করি আর ভুলবে না। কেমন লাগলো, কেমন এক্সপ্লেনেশনটা লাগলো? যদি কঠিন লাগে সেটাও প্লিজ দয়া করে জানিও যে কঠিন লাগলো, আর তাহলে আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। আর তোমরা আরো একবার ভিডিওটা দেখবে, দেখার পরে দুবার ভিডিওটা দেখার পরে তারপর কমেন্ট করবে, ঠিক আছে? কারণ একবারে কোনো জিনিস আমরা আয়ত্ত করতে পারি না। আচ্ছা, আর এই হয়ে গেল তোমাদের এইটা সম্পর্কে। আর পরের ভিডিওতে আমি সমাধান দেবো, আমি ইচ্ছা করে সমাধান দিই, আমি আবারও বলছি যে সমাধানটা করো না, সমাধানটা করো, কিন্তু আগে জিনিসগুলো কোত্থেকে আসছে, একটা প্রবলেমের ভিতরের প্রবলেমটা যদি না জানো তাহলে কি করে তুমি সমাধান করবে, তাই না? এই যে এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0, হঠাৎ করে এগুলোর কি জন্য দরকার পড়ে গেল, তাই না? আচ্ছা, এখানে একটু বলে দিই যে এক্সট্রা গ্রেটার দেন 0 কেন হবে? আমরা তো কেজিতে কিনছি না, আমরা তো কিনবো, আইদার কিনবো না, যদি না কিনি তাহলে 0 কেজি কিনবো, তাই জন্য এক্সট্রা 0 হতে পারে, তার থেকে বড় হতে পারে। এবার এই জিনিসটা নেওয়ার মাহাত্ম্যটা কেন, এই জিনিসটা তোমাদেরকে মানে বলে না কেউ সচরাচর। দেখো, এক্স আর ওয়াই যদি পজিটিভ হয় তাহলে আমরা একটা গ্রাফের লেখচিত্র পদ্ধতিতে সমাধান করবো। তো গ্রাফের শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্ট কেন? কারণ এখানে সবাই এক্সও প্লাস ওয়াইও প্লাস, ঠিক আছে? ফার্স্ট কোয়াড্রেন্টটাই আমরা প্রেফার করব। এবং এই যে ইনইকুয়েশনগুলোর আমরা সমাধান অঞ্চল বের করব। সমাধান অঞ্চল বের করে সাপোজ মনে করো এদিকে এলো সমাধান অঞ্চল, এই ইনইকুয়েশনটা আবার মনে করো, এই ইনইকুয়েশনটা মনে করো এরকমভাবে কিছু একটা সমাধান অঞ্চল এলো, এটাও মনে করো এদিকে এলো, তাহলে কমন সমাধান অঞ্চল কোনটা হবে? এইটুকু অঞ্চল হবে কমন সমাধান অঞ্চল, দুজনের মধ্যেই আছে এই অঞ্চলটুকু। তো এই সমাধান অঞ্চল নিয়ে আমরা এখান থেকে প্রান্তীয় বিন্দুগুলোকে দেখব পরের ভিডিওতে, এবার এই সমাধান অঞ্চলের মধ্যে আমরা এই যে এটা অপেক্ষকটা আছে তার একটা রেখা প্লট করব এবং এটাকে এদিকে সরাবো, ওদিকে সরাবো, দেখবো যেখানে বিষয়টা একদম মানে দূরে যাচ্ছে, মনে করো এখানে, এর সমাধানটা কোথায় হবে? এখানে একটা সমাধান পাবো আমরা, কেননা এটা সব থেকে দূরে, তাই না? কেননা এই মূল বিন্দু থেকে দূরত্ব যত বাড়বে প্রফিট তত বাড়ে, আর মূল বিন্দু যত কাছাকাছি আসে অবমান হয়ে যায়, অর্থাৎ কি বলে ওটাকে, উৎপাদন ব্যয় সব থেকে কম হয়। তো এই বিষয়গুলো আমরা দেখবো পরের ভিডিওতে। তো এই যে প্লাস নেওয়ার মানে গ্রেটার দেন 0 নেওয়ার তাৎপর্যটাই এটা, যে ফার্স্ট কোয়াড্রেন্টটাকে আমরা টার্গেট করতে পারছি, নাহলে যদি 4টে কোয়াড্রেন্টকে টার্গেট করি তাহলে আমাদের সমাধান অঞ্চল, বুঝতে পারছো তো কি বিচ্ছিরি একটা দেখতে লাগবে, পারবো না আমরা, লেখচিত্র পদ্ধতি সেখানে ফেল করে যাবে, ঠিক আছে? এই বিষয়গুলো আমরা জানবো, খুব লজিক্যাল একটা বিষয়। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি না ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে তো জানাবে।
আর কমেন্ট একটা সুন্দর করে কমেন্ট করে দিও, কেননা তোমাদের কমেন্ট দিলে আমি উৎসাহ পাই। ব্যাস এটুকুই বলার। আর সামনে পরীক্ষা, তোমাদের পরীক্ষা খুব খুব ভালো হবে। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই আলোচনা করব, এবং আরেকটা এই এলপিপির একটা প্রবলেম সলভিং এর ভিডিও তোমাদের রাহুল দা আপলোড করেছে, সেটা তোমরা অবশ্যই দেখবে, এবং তারপর আমার ভিডিওটাও দেখবে অবশ্যই। এলপিপি বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না, কেননা আমি এত কেন জোর দিচ্ছি এই চ্যাপ্টারটায়, আমি আগেরবারে ম্যাট্রিক্সের 2টো ভিডিও আপলোড করেছিলাম, তো ম্যাট্রিক্সের জায়গাটা ওখান থেকে ক্লিয়ার হয়ে যাবে, গ্রামারগুলো আমাদের আপলোড করা আছে, সেই জায়গাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, আর এই জায়গাটাও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মোটামুটি বেশ ভালোই নাম্বার তোমরা তুলতে পারবে। এই সহজ সহজ চ্যাপ্টারগুলোতে বেশি জোর দিলে নাম্বারটা খুব ভালো ক্যারি হবে, এবং জিনিসগুলো খুব দরকার, এগুলো খুব ইম্পর্টেন্ট, শিখতে পারবে। চলো টাটা, বাই বাই। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আর পরীক্ষা ভালো করে দাও, বেশি প্যানিক করো না, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে যাও, দেখবে পরীক্ষা ভালো হবেই হবে।